ধানসিঁড়ি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকের পাঠ করব সাদাত হাসান মান্টোর একটি গল্প। এই গল্পটি 1947 সালে দেশ ভাগের পরের ঘটনার উপরে লেখা। 1947 দেশ ভাগের পর 1948 সালের প্রথম দিকে ইন্ডিয়া থেকে মুসলমানরা এই দেশে চলে আসে এবং হিন্দুরা এখান থেকে ইন্ডিয়ায় চলে যায়, অর্থাৎ হিন্দুস্থানে চলে যায়। পাকিস্তান এবং হিন্দুস্তান ধর্মের ভিত্তিতে এই দুটি রাষ্ট্রের সৃষ্টি এই অঞ্চলে একটি স্থায়ী ধর্মীয় সংঘাত সৃষ্টি করেছে আমি মনে করি, এবং সেই সংঘাত এখনো আছে। এই গল্পটি মানুষ তার ভিটে মাটি ছেড়ে নিজের দেশ থেকে বিতাড়িত হয়ে আরেকটি দেশকে বেছে নিতে হয়েছে, সেই সব ঘটনার উপর লেখা। এই বিষয়ে সাদাত হাসান মান্টোর এর আগেও আমি একটি গল্প পাঠ করেছি। গল্পটি আমি শুরু করব। গল্পের নাম খোদার কসম। পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল। ওই দিক থেকে মুসলমান আর এদিক থেকে হিন্দুরা এখন যাওয়া আসা করছে। প্রতিটি ক্যাম্পই লোকে গাদাগাদি, এমন গাদাগাদি যে তিল ধারণের আর জায়গা নেই। তা সত্ত্বেও ক্যাম্পগুলোতে ঠুসে ঠুসে লোক ঢুকানো হচ্ছে। খাওয়া দাওয়ার যে ব্যবস্থা তা না বললেও চলে। এই মানুষগুলো যাতে রোগে আক্রান্ত না হয় তারও কোনো রকম ব্যবস্থা নেই। রোগ ক্রমেই ছড়িয়ে পড়ছে। এর প্রতি কে নজর দেবে? এক লণ্ডভণ্ড পরিবেশ। সময়টা 1948-এর প্রারম্ভ, খুব সম্ভব মার্চ মাস। এদিক ওদিক দুদিকেই রাজাকারদের দ্বারা অপহৃত মেয়ে আর শিশুদের উদ্ধারের প্রশংসনীয় কাজ শুরু হয়েছে। হাজার হাজার পুরুষ, নারী, ছোকরা চুকরি এই পবিত্র কাজে অংশগ্রহণ করছে। যখন এদের কাজ করতে দেখি তখন আমি আনন্দে ডগমগ হয়ে উঠি। ডগমগ হয়ে উঠি তার কারণ মানুষ স্বয়ং মানুষের দুঃখ কষ্ট লাঘব করার জন্য চেষ্টা করছে। যাদের সমস্ত কিছু লুণ্ঠিত হয়েছে তারা যেন আর লুণ্ঠিত না হয় তার জন্য চেষ্টা করছে। কিন্তু কেন এই চেষ্টা? এই চেষ্টা কি এজন্য তো তাদের আঁচলে যেন আর কোনো দাগ না লাগে, তারা যাতে তাদের রক্তাক্ত আঙুল চেটে নিয়ে আবার দস্তরখানার উপর পুরুষ মানুষের সঙ্গে বসে রুটি খেতে পারে। অন্যেরা যখন চোখ বন্ধ করে আছে ঠিক তখনই কি মানুষ এই সুই সুতো দিয়ে ছেঁড়া কাপড়ের মতো লুণ্ঠিত ইজ্জতকে রিপু করার চেষ্টা চালানো হচ্ছে? কিছুই বুঝতে পারছিলাম না। মনে হলো ওই রাজাকারদের যে কাজ কারবার তাকেই যেন সম্মানিত করা হচ্ছে। তাদের হাজারো রকমের কঠিন থেকে কঠিনতর যে সমস্যা তার সম্মুখীন হতে হচ্ছিল, হাজারো রকমের ঝামেলা পোহাতে হতো আর তার মোকাবিলাও করতে হতো। কারণ যারা মহিলা এবং সুকরিদের উঠিয়ে নিয়ে গিয়েছিল তারা একই জায়গায় স্থির হয়ে বসেছিল। আজ এখানে তো কাল ওখানে, আজ এই মহল্লায় আছে কালকে চলে গিয়েছে আর এক মহল্লায়, আর আশপাশের লোকজনও তাদের কোনোভাবে মদত দিত না। অদ্ভুত অদ্ভুত সব খবর শুনতে পাওয়া যেত। একজন লিয়াজো অফিসার আমাকে বলেন, সাহারনপুরে দুজন মেয়ে পাকিস্তানে তার বাপ মার কাছে ফিরে যেতে অস্বীকার করে। আর একজন বললেন, জলন্ধরে আমি একজন মেয়েকে জোর জবরদস্তি করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে
সেই পরিবারের সবাই আমাকে বলে মেয়েটি তাদের পরিবারের গৃহবধূ। দূরে কোথাও বেড়াতে যাচ্ছে। কয়েকজন মেয়ে তো বাপ মার হাত থেকে বাঁচার জন্যে পথেই আত্মহত্যা করে। কেউ কেউ বা উন্মাদ হয়ে গিয়েছে। এমন মেয়েও দেখলাম যাদের মথ গেলা আদতে পরিণত হয়েছে। তেষ্টা পেলে জলের বদলে মদ খায় আর কুৎসিত কুৎসিত সব গালিগালাজ করে। আমি যখন এইসব মেয়ে আর মহিলাদের কথা ভাবি, তখন আমার চোখের সামনেই শুধু ভেসে ওঠে উঁচু ফুলে ওঠা পেট। আর ফুলে ওঠা পেটগুলোর পরিণতি কি হবে? এই পেটগুলো যা দিয়ে ভর্তি, তার মালিক কে হবে? পাকিস্তান না হিন্দুস্তান? আর এই 9 মাসের যে ভার, সে ভার কে খালাস করবে? পাকিস্তান নাকি হিন্দুস্তান? এই যে অত্যাচার আর দুর্দশা, তা কোন জমা খরচের খাতায় লেখা হবে? হয়তো এই জমা খরচের খাতার অনেক পৃষ্ঠাই খালি থেকে যাবে। গর্ভবতী মেয়েরা আসছে যাচ্ছে। আমি ভাবছিলাম, এদের কেন ভাগিয়ে নিয়ে যাওয়া বলা হচ্ছে? এদের কবে অপহরণ করা হয়েছে? অপহরণ তো এক রোমান্টিক ব্যাপার, আর যাতে দুজনেরই মনের আন্তরিক সায় থাকে। এ এমন এক খাদ, যে খাদে ঝাঁপিয়ে পড়ার সময় দুজনেরই রক্তের তন্ত্রীগুলো ঝনঝন করে বেজে ওঠে। কিন্তু এ কেমন অপহরণ যে অপহৃতাকে জোর করে ঘরে বন্দি করে রাখতে হয়? কিন্তু তখন এমন এক জামানা চলছিল যখন তর্ক বিতর্ক এবং যুক্তি একেবারে মূল্যহীন। যে সময় প্রচণ্ড গরমের মধ্যেও মানুষ দরজা জানলা বন্ধ করে ঘুমাতো, আমিও ঠিক তেমনি হৃদয় আর মস্তিষ্কের সমস্ত দরজা জানলা বন্ধ করে দিয়েছিলাম। সেই সময় অবশ্য তা হাট করে খুলে রাখা খুবই প্রয়োজন ছিল, কিন্তু আমি কি তা করতে পারি? আমি কোনো কিছুই ভাবতে পারছিলাম না। গর্ভবতী মেয়েরা আসছে যাচ্ছে, এই তামাম তেজারতি কারবার এক বৈশিষ্ট্য নিয়ে চলছিল। সাংবাদিক, গল্পকার এবং কবিরা তাদের কলম তুলে ব্যস্ততার সঙ্গে মৃগয়া করে চলেছিল। কিন্তু তখন গল্প আর কবিতার এমন এক স্রোত বয়ে চলছিল যে তা স্বতঃস্ফূর্তভাবেই সৃষ্টি হচ্ছিল। কলমের প্রতিটি পদক্ষেপই যেন টলমল করছিল। তাতে এমন এক সভ্যতা নিহিত ছিল যে সবাই ক্রোধে জ্বলে উঠছিল। একজন লিয়াজ অফিসারের সঙ্গে আমার দেখা হলো। সে আমাকে বলল, তুমি এত গম্ভীর কেন? আমি তার প্রশ্নের কোনো জবাব দিলাম না। সে আমাকে একটা গল্প বলল। অপহৃত মেয়েদের খুঁজে বের করার জন্যে আমি চারদিকে ছুটে বেড়াচ্ছিলাম। এক শহর থেকে আর এক শহর, এক গ্রাম থেকে আর এক গ্রাম, তারপর আর এক গ্রাম, এক গলি থেকে আর এক গলি, এক মহল্লা থেকে আর এক মহল্লায় ছুটে বেড়াচ্ছিলাম। খুব সামান্য মণিমুক্তাই হাতে আসছিল। আমি মনে মনে বললাম, এ কেমন মণিমুক্তা, আসল না নকল? তুমি ঠিক বুঝতে পারবে না। কত রকম কষ্টেরই না সম্মুখীন হতে হয়েছে। যা হোক, তোমাকে আমি একটা ঘটনা বলছি। আমি সীমান্তের এপারে বহুবার এসেছি, আর প্রতিবারই এক বৃদ্ধাকে দেখেছি। বৃদ্ধা মুসলমান, বয়স 50-এর উপর। একে আমি প্রথম জলন্ধরে দেখি। ক্লান্তিতে ভেঙে পড়া, মগজ একেবারে খালি, উদাস উদাস চোখ, ধুলো বালিতে মাথায় চুলে জট পাকানো, পরনে শত ছিন্ন কাপড়। না ওর দেহের প্রতি, না ওর মনের প্রতি খেয়াল ছিল, কিন্তু ওর চোখ দেখে বোঝা যাচ্ছিল কাকে যেন ও আতি পাতি খুঁজছে। আমার বোন আমাকে বলল,
মহিলাটি আঘাত সহ্য করতে না পেরে পাগল হয়ে গিয়েছে। ওর বাড়ি পাতিয়ালা। ওর একমাত্র মেয়েকে ও খুঁজে পাচ্ছে না। আমরা অনেক চেষ্টা করেছি মেয়েটিকে খুঁজে বের করার জন্যে, কিন্তু কোনো লাভ হয়নি। খুব সম্ভব দাঙ্গার সময় মারা গিয়েছে, কিন্তু বুড়ি কিছুতেই তা মানতে রাজি নয়। দ্বিতীয়বার আমি এই বৃদ্ধাকে সাহারনপুরে এক লরির আড্ডায় দেখি। এবার তার অবস্থা আগের চেয়ে অনেক খারাপ এবং শরীর আরও ভেঙে গিয়েছে। ওর ঠোঁটের ছাল চামড়া উঠে গিয়েছে, মাথার চুল সাধুদের মতো জট পাকানো। আমি ওর সঙ্গে আলাপ করলাম, চাইলাম যাতে ও মিথ্যে খোঁজাখুঁজি ছেড়ে দেয়। আমি খুব আন্তরিকতার সঙ্গে ওকে বোঝালাম, আম্মা, তোমার মেয়েকে কোতল করা হয়েছে। পাগলি আমার দিকে ঘুরে তাকালো। কোতল? না, হতেই পারে না। ওর কণ্ঠে যেন এক অসীম বিশ্বাস সৃষ্টি হলো। না, ওকে কেউ মারতে পারে না, আমার মেয়েকে কেউ হত্যা করতে পারে না। আর ও চলে গেলে মেয়েটির ব্যর্থ খোঁজে। ভাবলাম তালাশ খোঁজাখুঁজি তারপর, কিন্তু এই পাগলির এমন বিশ্বাস কি করে হলো যে ওর মেয়ের উপর কেউ কৃপাণ তুলতে পারে না? কেন কোনো ধারালো ছোরা বা অন্য কিছু ওর গর্দানের উপর নামতে পারে না? ও কি অমর, না ওর মমতা অমর? মমতা অবশ্যই অমর। ওকে নিজের মমতা খুঁজে বেড়াচ্ছে, আর সেই মমতাই কি ওকে কোথাও হারিয়ে দিয়েছে? তৃতীয়বার কাজের ফেরে আমি ওকে আবার দেখি। এবার সে একেবারে বেহাল হয়ে গিয়েছে, বলা যেতে পারে প্রায় উলঙ্গ। আমি ওকে কাপড় দিলাম, কিন্তু ও সে কাপড় নিল না। আমি তাকে বললাম, আম্মা, আমি ঝুট বলছি না, তোমার মেয়েকে পাতিয়ালাতেই হত্যা করা হয়েছে। সে আবার তেমনি রূঢ় বিশ্বাসের সঙ্গে বলে উঠল, তুই মিথ্যে কথা বলছিস। আমি আমার কথা বিশ্বাস করানোর জন্য বললাম, না, আমি সত্যি বলছি। অনেক কান্নাকাটি তুমি করেছ, আমার সঙ্গে চলো, আমি তোমাকে পাকিস্তানে নিয়ে যাব। ও আমার কথা শুনল না। বিড় করে কি যেন বলে চলল। বিড় করতে করতে ও ভীষণ চমকে উঠল। আবার তেমনি জোরালো কণ্ঠে বলতে লাগলো, না, আমার মেয়েকে কেউ হত্যা করতে পারে না। আমি জিজ্ঞেস করলাম, কেন? বুড়ি আবেগে বলতে লাগলো, ও খুবসুরত, এত খুবসুরত যে ওকে কেউই হত্যা করতে পারবে না। এমনকি ওর গালেও কেউ একটি চর পর্যন্ত মারতে পারবে না। ভাবতে লাগলাম, সত্যি কি ও এত সুন্দরী? প্রত্যেক মার চোখেই তার সন্তান চন্দ্র সূর্য। সত্যি হয়তো সুন্দরী, কিন্তু এই তুফানে এমন কোনো সৌন্দর্য আছে যা মানুষের লোমশ হাত থেকে বাঁচতে পেরেছে? হয়তো পাগলি এইসব মনে মনে ভেবে নিজেকে ধোঁকা দিচ্ছে। পালিয়ে যাওয়ার তো হাজারো পথ আছে। দুঃখ এমন এক চক মিনার, যেখান থেকে হাজার হাজার লাখ লাখ পথের জাল বিছিয়ে দেয়া যায়। সীমান্তের এপারে আমাকেই অনেকবার আসতে হয়েছে। প্রতিবারই সেই পাগলিনীকে দেখেছি। এখন শুধু ওর দেহের হাড় কখানি রয়ে গিয়েছে। চোখের দৃষ্টিশক্তি কমে গিয়েছে। ল্যাংচে ল্যাংচে চলাফেরা করে, কিন্তু মেয়েকে খোঁজাখুঁজি ছেড়ে দেয়নি। খুবই মনোযোগ দিয়ে খুঁজে চলেছে। ওর বিশ্বাস তেমনি আগের মতোই স্থির নিশ্চল। ওর মেয়ে এখনো জীবিত, কারণ ওর মেয়েকে কেউ হত্যা করতে পারে না। অনেকেই আমাকে বলল, এই বুড়ির মাথা খারাপ হয়ে গিয়েছে। ভালো হয়
একে পাকিস্তানে নিয়ে গিয়ে পাগলা গারদে দাও। আমি ওদের কথা ঠিক মনে করলাম না, কারণ এই মিথ্যে মিথ্যে খুঁজে চলার মধ্যেই ওর জীবনে অবলম্বন নিহিত হয়ে আছে, যে অবলম্বন আমি ওর কাছ থেকে ছিনিয়ে নিতে চাই না। এক বিশাল পাগলা গারদ, যে পাগলা গারদে ও মাইলের পর মাইল পদচারণা করে পায়ের যেন তৃষ্ণা মিটিয়ে চলেছে। সেখান থেকে ওকে তুলে নিয়ে গিয়েছে ছোট্ট 4 দেয়ালের একটি পাগলা গারদে কয়েক রাখতে। শেষবার ওকে আমি অমৃতসরে দেখি। ওর দুর্দশা দেখেই আমার চোখ জলে ভরে ওঠে। আমি ফয়সালা করে ফেলি, ওকে পাকিস্তানেই সঙ্গে করে নিয়ে যাব আর পাগলা গারদে ভর্তি করে দেব। ভোরের চকে দাঁড়িয়ে ও ওর কমজোর চোখ দিয়ে এদিক ওদিক দেখছিল। চক্ষে বহু লোকজন চলাফেরা করছিল। আমি আমার বোনের সঙ্গে এক দোকানে বসে একটা অপহৃত মেয়ে সম্বন্ধে কথাবার্তা বলছিলাম। যে অপহৃত মেয়েটির সম্পর্কে আমি খবর পেয়েছি বাজার সবুবিনিয়ায় এক হিন্দু বোনের বাড়িতে সে আছে। কথাবার্তা শেষ হয়ে গেলে আমি উঠলাম। ঠিক করলাম পাগলিকে কোনো রকমের বুঝিয়ে সুঝিয়ে পাকিস্তান নিয়ে যাব। এমন সময় একজোড়া তরুণ তরুণীকে সেদিক দিয়ে যেতে দেখলাম। মেয়েটির মাথার উপর সামান্য একটু ঘোমটা টানা। মেয়েটির সঙ্গে একজন শিখ তরুণ, দেখতে বেশ ছিমছাম আর সুন্দর, চোখ দুটিও চটকদার। পাগলির সামনে দিয়ে যখন তারা যাচ্ছিল, তাকে দেখে তরুণটি মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। সে দুপা পেছনে সরে এসে মেয়েটির হাত চেপে ধরল। এই অপ্রত্যাশিত ঘটনায় হক চকিয়ে গিয়ে মেয়েটি তার মাথার ঘোমটা একটু সরিয়ে নিল। ধোলাই করা সাদা ওড়নার ফাঁক দিয়ে আমি তার গোলাপি মুখখানা এক ঝলক দেখলাম, আর যার সৌন্দর্য ব্যাখ্যা করার মতো শব্দ, কোনো পরিভাষা আমার ঠোঁটে জুটবে না। আমি ওদের খুব কাছে দাঁড়িয়েছিলাম। শেখ তরুণটি এই সৌন্দর্যের দেবীকে ওই পাগলির দিকে ইশারা করে খুব চাপা গলায় বলল, তোমার মা। তরুণীটি মুহূর্তের জন্য ওর দিকে তাকালো, তাকিয়ে ঘোমটা টেনে দিল। টেনে দিয়ে শিখ তরুণটির হাত চেপে ধরে খুব চাপা স্বরে বলল, চলো। আর তারা দুজনেই রাস্তা থেকে একটু এদিকে সরে এসে খুব দ্রুত হাঁটতে লাগলো। পাগলি তারস্বরে চেঁচিয়ে উঠল, পালাচ্ছে পালাচ্ছে। ও খুব ঘাবড়িয়ে গিয়েছিল। আমি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? ও থরথর করে কাঁপছে। কাঁপতে কাঁপতে বলছিল, ওকে দেখেছি, আমি ওকে দেখেছি। আমি তাকে জিজ্ঞেস করলাম, কাকে দেখেছ? ওর দু চোখের গভীরে জল টলমল করছিল। বলল, আমার মেয়েকে, যে পালিয়ে গিয়েছে তাকে। আমি ওকে পরিপূর্ণ বিশ্বাস দেওয়ার জন্য বললাম, আমি খোদার কসম খেয়ে বলছি, ও মরে গেছে। আমার কথা শুনতেই পাগলি চকের উপর পড়ে মারা গেল।